মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চ্যালেঞ্জগুলো ইউনূস এবং তারেক জিয়ার প্রতি ছুড়ে দিয়েছেন সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি তাহলে কথা না বাড়িয়ে আমি উনার ফোনালাপে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেটি প্লে করে শোনাচ্ছি। লেটস প্লে। এভাবে বাংলাদেশটাকে একেবারে শেষ করে দিচ্ছে আর বিভিন্ন এই অজুহাত করে আওয়ামী লীগকে ব্যান করেছে। আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি এখনো 1400 লোক কোথায় আমি হত্যা করেছি, কিভাবে হত্যা করেছি, সবকিছু ডিটেল দিতে হবে, প্রত্যেকের নাম ঠিকানা বলতে হবে। আর তা যদি বলতে না পারে তো জাতিসংঘকে এটা প্রত্যাহার করতে হবে। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি একটু থামলাম, এইটুকু পর্যন্ত আপনারা শুনেছেন। এটির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে চ্যালেঞ্জ দিয়েছেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা ডক্টর মুহাম্মদ ইউনূস অদ্যাবধি করার সাহস পায় নাই। এবং শুধু তিনি ডক্টর মুহাম্মদ ইউনূসকে এই চ্যালেঞ্জ দিয়েছেন এমনটি না, তিনি জাতিসংঘকেও এই চ্যালেঞ্জ দিয়েছেন, এটি আপনারা এইমাত্র শুনলেন। কিন্তু জাতিসংঘ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। তো 1400 মানুষ যে তিনি মেরে ফেলেছেন এই ব্যাপারে তিনি প্রমাণ চেয়েছেন এবং তিনি আরেকটি বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে এই 1400 মানুষ যারা যারা যাদেরকে হত্যা করা হয়েছে বলে তার উপর অভিযোগ তোলা হয়েছে, সেই মানুষগুলোর কবর থেকে লাশ তুলে ময়না তদন্ত করতে। ঠিক আছে, ইউনূস কি একটা লাশ তুলে শেখ হাসিনার এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে করতে পেরেছে? পারে নাই। কারণ সে ভালো করে জানে যে এই 1400 মানুষের মধ্যে বেশিরভাগ মানুষকে সে নিজেই তা করে মেরে ফেলেছে। ঠিক আছে, এটা তো আমাদের কাছে দিবালুকের মতো স্পষ্ট এবং সত্য। এই শুধুমাত্র এই বিষয়টি না, এই 1400 মানুষের মধ্যে যাদের নাম ছিল, এই 1400 মানুষের তালিকায় যাদের নাম ছিল, এরা অনেকেই পরবর্তীতে জীবিত অবস্থায় থাকতে দেখা গিয়েছে। অনেকে ইফতার পার্টিতে জয়েন করতে দেখা গিয়েছে। অনেকে আবার আদালতে মানে পুলিশের কাছে রিপোর্ট করে বলেছে আমরা তো জীবিত আছি, আমরা কি করে মরলাম। হুম, তারা জীবিত থাকিয়া প্রমাণ করিল যে তারা মরে নাই। বিষয়টা বুঝতে পারছেন? তো ইউনূস, তারেক জিয়া, জাতিসংঘ শেখ হাসিনার এই চ্যালেঞ্জের কোনো মোকাবেলা করতে পারে নাই। এর কারণে এটি স্পষ্টত প্রমাণিত হয়ে গেল যে এই তালিকাটি সম্পূর্ণরূপে ভুয়া ছিল। এবং এই তালিকাটি তৈরি করেছে কারা? এই তালিকাটি তৈরি করেছে জামাত শিবির এবং ইউনূসের তথাকথিত পেটুয়া বাহিনীর মানুষ। বুঝতে পারছেন? এমনকি জাতিসংঘ ইউনূসের দ্বারা বায়াস ছিল। ঠিক আছে, আর একটু শোনা যাক। এটা প্রত্যাহার, আমি মিথ্যা অপবাদ আমি নিতে চাই না। যখন তারেক জিয়া পরামর্শ দিল লাশ ফেলো সরকার পড়ে যাবে, আমি তো লাশ ফেলে সরকার থাকতে চাইনি। যে মানুষগুলির জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে উন্নত করে 23 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে চলে গেল, যে শিশুটা এখন জন্ম নেবে তার ঘাড়েও নেই। ফ্যাসিস্ট ইউনূস, উনি সে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হত্যা করেছে। সেই জুলাই 15 তারিখ থেকে যত হত্যাকাণ্ড এবং অগ্নি সন্ত্রাসের যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস, যারা এই ধ্বংস করেছে, যারা পুলিশ হত্যা করেছে, যারা আওয়ামী লীগ নেতা কর্মী সহযোগী সংগঠন তাদেরকে হত্যা করেছে, তাদের ইনডেমনিটি দিয়েছে, দায় মুক্তি, তাদের বিচার হবে না। আচ্ছা দর্শক শ্রোতারা, এখানে আমি থামলাম। যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে যখন ইউনূস দায় মুক্তি দিল, তখনই তো বোঝা যায় যে পুলিশ হত্যার সাথে ইউনূস, জামাত শিবির এবং তথাকথিত ইসলামিস্ট অঙ্গীরা সরাসরিভাবে জড়িত। নাহলে দায় মুক্তি দেবে কেন? শুনুন। পুলিশকে বাঁচাতে যে পুলিশ অ্যাকশন নিচ্ছে, পুলিশের থানায় আগুন দিয়েছে, পিটিয়ে মেরেছে, পিটিয়ে অন্তঃসত্ত্বা পুলিশকে মারলো, তাকে যারা রক্ষা করতে চেষ্টা করলো তাদের বিরুদ্ধে মামলা। এমন অবস্থার সৃষ্টি করে গেছে। আর এখন যিনি ক্ষমতা আসছেন বড় পরিবর্তনও দেখা যাচ্ছে না। দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, অস্ত্র প্রতিযোগিতা, এটাই হচ্ছে
সবকিছু বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই, না ঘরের নিরাপত্তা, না বাইরের নিরাপত্তা। দর্শক শ্রোতারা পুরা বক্তব্য শুনলেন, এবার আমি একটু বলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ইরানের আয়াতুল্লাহ খামেনির মতো ক্ষমতায় টিকে থাকতে চাইতেন, তাহলে তিনি হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে পারতেন, কিন্তু তিনি সেটি করেন নাই। আচ্ছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটি হলো যে তারেক জিয়া বলেছিল লাশ ফেলো, লাশ না ফেললে সরকারের পতন হবে না। তার কথা মতো লাশ ফেলানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হয়েছিল। এরপরে আজকে পরাধীন মন্ত্রী বা প্রতিবন্ধী মন্ত্রী তারেক জিয়া, আমি তাকে পরাধীন মন্ত্রী বা প্রতিবন্ধী মন্ত্রী বলে থাকি, বা বসানো বা সিটিং প্রাইম মিনিস্টার কিংবা পুতুল প্রধানমন্ত্রী বা মুসলেকা প্রধানমন্ত্রী, বলতে দ্বিধাবোধ করি না। তো এই পরাধীন মন্ত্রীর আমলে বাংলাদেশে রিসেন্টলি তেলের অভাব দেখা দিয়েছে। এখন হারিকেন জ্বালিয়ে মানুষ বাড়িতে বাড়িতে কাজ চালাচ্ছে। হারিকেন তো বাংলাদেশের হারিকেন জাদুঘরে চলে গিয়েছিল ঐতিহ্য, বাংলাদেশের মানুষের ঐতিহ্য হিসাবে। এক সময় হারিকেন জ্বালিয়ে আমরা পড়াশোনা করতাম, এই হারিকেনের যুগ এখন ফিরে এসেছে, গেল এইটা। এরপরে জিনিসপত্রের ঊর্ধ্বগতি, তারপর আরো তো কত কিছু। এরপরে আম, মানে ইলেকট্রিসিটি নাই, তেলের সংকট, এসবগুলোই বাংলাদেশে চলতেছে এখন, চলতেছে না? এই তো, এই তো বাংলাদেশ। তো আমি একটা কথা বলি, এই অকৃতজ্ঞেরা যে কাজটি করেছে শেখ হাসিনাকে বিদায় দিয়ে, সেটির সেটির সুফল তারা সারা জীবন ভোগ করতে হবে, এদেরকে আরো ভোগ করতে দিন, ঠিক আছে। শেখ হাসিনা যে কি পরিমাণ, কি মাপের বড় নেতা, রাজনীতিবিদ বা রাষ্ট্রপ্রধান ছিলেন, এখন বাংলাদেশের সর্বত্র মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে, আরো টের পেতে দিন, ঠিক আছে। তো আমি মনে করি না এখনই শেখ হাসিনার ফিরে আসার দরকার। বাংলাদেশের মানুষ আরো বুঝুক, আরো বুঝুক, তাদেরকে বুঝতে দিন। তারা মনে করেছিল যে ইনুস তাদেরকে বেহেশতে নিয়ে চলে যাবে, না, ইনুস তাদেরকে জাহান্নামের কাদের কিরানে নিয়ে গিয়েছে। আর এখন তারেক জিয়া বাংলাদেশকে জাহান্নামের অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।